ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেখ। দর্শক নিশ্চয়ই জানেন যে আগামীকাল টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী এবং সে উপলক্ষে ক্রিকেট বোর্ডে আয়োজন রয়েছে। পাশাপাশি এই থ্রু আউট দ্য জার্নি, এই 25 বছরের পথ চলায় দেশের টেস্ট ক্রিকেটটা কোথায় অবস্থান করছে, কি করেছে, এই জার্নিটা কেমন ছিল, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বাংলাদেশ শ্রীলঙ্কার যে টেস্ট, দ্বিতীয় টেস্টটা চলছে এসএলসিতে, আমরা এসএসসিতে দুঃখিত, সিংহলী স্পোর্টস গ্রাউন্ডে, সেই ম্যাচটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আমাদের সাথে সেই আলোচনা আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সুমন ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজন। থ্যাংক ইউ ভেরি মাচ। মূল আলোচনায় যাব, তবে দর্শক নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের সাথে আপনারা চাইলেই যুক্ত হতে পারেন, আপনাদের মতামত কিংবা প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো এই নিচের এই নাম্বারটিতে। সুমন ভাই, যেটা বলছিলাম, 25 বছর বাংলাদেশের টেস্ট ক্রিকেট অতিক্রান্ত হয়ে গেছে এবং এই টেস্টটা যদি বাদ দিই, অর্থাৎ এই ম্যাচটা বাদ দিলে 153 টেস্ট খেলেছে বাংলাদেশ, তার মধ্যে মাত্র 23টিতে জিতেছে। আপনি যদি শতকরা হিসাব করি 15%-এর নিচে বাংলাদেশের এই উইনিং যে পার্সেন্টেজ সেটা হবে, এবং 19 ম্যাচে ড্র করেছে, 111টিতে হেরেছে। কেমন আপনার কাছে কি মনে হয় যে আপনি এইখানটাতে দেখতে চেয়েছিলেন কিনা 25 বছর পরে সে টেস্ট ক্রিকেটকে? ডেফিনেটলি না। দেখুন, 25 বছরের প্রথম 4-5 বছর আমি আলাদা করতে চাই, বিকজ আমরা যখন টেস্ট স্ট্যাটাস পেয়েছি, টেস্ট স্ট্যাটাস পাওয়াটা খুব দরকার ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। বাট যদি টেস্ট স্ট্যান্ডার্ডের কথা বলেন, আমরা কিন্তু পিছিয়ে ছিলাম ডেফিনেটলি। তখনকার টেস্ট টিমগুলি কিন্তু অনেক ভালো দল ছিল, তারা পার্থক্যটা অনেক বেশি ছিল। খুব স্বাভাবিক, বিকজ আপনি টেস্ট টিম আর বাকি মানে পূর্ণ সহযোগী সদস্য আর বাকি সদস্যগুলি মধ্যে কিন্তু ডিফারেন্সটা অনেক। আপনি এখানে না খেলে আসলে এই খেলাটা কখনো বুঝতে পারবেন না। এখন কিন্তু ক্রিকেটের ভিন্ন, এখন কিন্তু যারা সহযোগী সদস্য, আমরা কিন্তু একটা ভুল করে প্রায় বলি না যে টেস্ট শুধু 10টা দেশ খেলে, ক্রিকেট শুধু 10টা দেশ খেলে। ক্রিকেট 10টা দেশ খেলে না, ক্রিকেট কিন্তু খেলে প্রায় 108টা দেশের মতো। তার মধ্যে 11টা হচ্ছে পূর্ণ সহযোগী সদস্য, তারা টেস্ট খেলার সুযোগটা পায়, বাকিরাই কিন্তু অ্যাসোসিয়েট মেম্বার। আমরা যখন খেলা শুরু করেছি তখন অ্যাসোসিয়েট মেম্বার ছিলাম টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে। তখন কিন্তু অ্যাসোসিয়েট মেম্বাররা এত খেলার সুযোগ পেতেন না, এখন যতটা পান। এখন কিন্তু প্রচুর খেলা হয়, যারা সহযোগী সদস্য তারা প্রচুর ক্রিকেট খেলেন নিজেদের মধ্যে, সারা বছর খেলতে থাকেন, যেটা আসলে তখন একদমই ছিল না। তখন আমাদের বিভিন্ন রিজিওনাল পর্যায়ের বাছাই থাকে, বিভিন্ন ধরনের টুর্নামেন্টের বাছাই থাকে, খেলা চলতে থাকে। কিন্তু আমরা যখন শুরু করেছি তখন কিন্তু এইগুলি ছিল না। আমরা তখন মোস্টলি আইসিসি ট্রফি 4 বছর পর পর, আর এসিসির একটা টুর্নামেন্ট, এসি টুর্নামেন্ট পরে শুরু হয়েছে, আর কিছু প্রাদেশিক ম্যাচ খেলতাম। বিভিন্ন দেশ ট্যুর করতে আসতো, টিম লাইক এমসিসি অথবা আমরা এই দলের যে সফরগুলি, সেটাই ছিল আমাদের আসলে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স। সেই অবস্থাতে কিন্তু আমরা টেস্ট স্ট্যাটাস পাই এবং টেস্ট খেলা শুরু করি। তো অবভিয়াসলি প্রথম 4 বছর আমাদের জন্য ডিফিকাল্ট ছিল, খুবই স্বাভাবিক। তো ওই 4 বছর আমরা শিখেছি টেস্ট ক্রিকেটের মানটা কেমন হতে পারে, টেস্ট ক্রিকেট খেলাটা কেমন হতে পারে, টেস্ট ক্রিকেট খেলতে আমাদের কী করতে হবে। বাট এর মধ্যে বাংলাদেশ ক্রিকেটও প্রস্তুত হয়েছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে, আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটটা আস্তে আস্তে ভালো হয়েছে, ধীরে ধীরে আমরা এগিয়েছি। বাট আমার মনে হয় যে আফটার 2007 তখন বাংলাদেশ একদম মানে রেডি। 2007-8 পর বাংলাদেশ কিন্তু রেডি হয়ে গেছে। এই পিরিয়ড অফ টাইমটা আমাদের আরও ভালো খেলা উচিত ছিল, কারণ তখন আমাদের টিমে কিছু স্টাবলিশ প্লেয়ার চলে এসেছেন, বিশ্বমানের খেলার তখন চলে এসেছেন আমাদের দলে। এই সময়টা আমরা মনে হয় টেস্ট এরিনাতে আমাদের আরও ভালো করা উচিত ছিল ডেফিনেটলি। আমি যেটা বলছিলাম যে 153টা ম্যাচ এবং সেটা 25 বছরে, অর্থাৎ বছরে 6টার মতো টেস্ট খেলতে পেরেছে। এবং আপনি যেটা বলছিলেন যদি প্রথম 4-5 বছর বাদ দিই, কিংবা প্রথম জয়টা যখন এলো 2005 সালের আগে, সেই সময়টা বাদ দিলে হয়তো ওই সময়টাতে আরও অনেক বেশি কম টেস্ট খেলা হতো। সেটাও আসলে আপনার কাছে মনে হয় কিনা যে কিছুটা অপ্রতুল, মানে বছরে 6টা টেস্ট খেলা একটা দলের? না, অতটা মনে হয়নি অপ্রতুল, বিকজ তখন কিন্তু আমাদের টেস্ট ম্যাচ মানে স্ট্রাগল, উই স্টার্টেড লার্নিং। মানে তো আমরা তো তখন কথা ছিল যে আমরা টেস্ট ম্যাচ খেলা, আমি ওভারঅল বলছি আর কি, সেই সময়টার কথা বলছি, মানে আপনি পরের পিরিয়ডের কথা বলছেন। জি, ওভারঅল আই থিঙ্ক আমার মনে হয় যে আমরা 2010 পরে টেস্ট ম্যাচ একটু কম খেলেছি, কারণ তখন আমরা টেস্ট ম্যাচে খেলা যেটা শুরু করেছিলাম, দল হিসেবে অনেক ভালো, 50 ওভার্স ফরম্যাটে দুর্দান্ত খেলছি। ওই সময় ওই পিরিয়ড অফ টাইমটা আমাদের টেস্ট ম্যাচ বেশি খেলতাম। আমি জানি না তখন একটা ব্যাপার কাজ করতো যে যেহেতু টেস্ট ম্যাচে আমাদের সাফল্যটা কম, 50 ওভারের খেলার সাফল্যটা বেশি ছিল, সো আমরা ফোকাসটা সেখানে বেশি করেছি। সো আমাদের জন্য যদি এমন সুযোগ আছে টেস্ট কম খেলে 50 ওভার্স ফরম্যাট বেশি খেলার সুযোগ আছে, আমরা ওই দিকে ঝুঁকতাম, সেটা আমরা করেছিও। যখন অন্য দলগুলো এক ধরনের সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার, এবং আমার মনে হয় আমরা এই পলিসিটা আমাদের ঠিক ছিল না, তখন আমাদের টেস্ট খেলা আরও বেশি খেলা উচিত ছিল।
আপনি যত টেস্ট খেলবেন আপনার খেলা কিন্তু আরও উন্নত হবে। টেস্ট ক্রিকেট কিন্তু একজন ক্রিকেটারকে অনেক ক্রিকেটার হিসেবে অনেক সমৃদ্ধ করে। আমরা একটা জিনিস প্রায় বলি যে টেস্ট ক্রিকেট কাইন্ড অফ ইটস এ ব্যাংক, আর 50 ওভার্স ফরম্যাটটা সেই ব্যাংকের মানে একটা হলো সেভিংস আর একটা ইনপুট আউটপুট। সো আমরা ওই সময় ওই পিরিয়ড অফ টাইমটা আমরা টেস্ট ক্রিকেট কম খেলেছি। তখন যদি আমরা বেশি খেলতাম তখন মানে আমাদের টেস্ট ক্রিকেট যেই আমাদের পরিসংখ্যানটা সেটা আরও ভালো হতো। জি, অনেক ক্রিকেটার এসেছেন টেস্টে আমরা লক্ষ্য করেছি, কিন্তু টেস্ট খেলার প্রতি আপনি বলছিলেন যে এক ধরনের সাইকোলজিক্যাল ব্যারিয়ার ছিল, কিংবা টেস্টে যেহেতু কিছুটা আপনারা তুলনামূলকভাবে যেহেতু কম পারা যেত ওয়ানডে টি-20 তুলনায়, ওয়ানডের তুলনায়, তখন তো টি-20 ছিল না, তারপরও আপনার কাছে মনে হয় কিনা যে সেটা আগ্রহ বাড়াতে, কিংবা আমাদের যে ঘরোয়া লিগগুলো হয়, কিংবা আমাদের লঙ্গার ভার্সনের, আমি লাল বলের ক্রিকেটের কথাই বলছি, সেটাতে এখনও পর্যন্ত এসে এক ধরনের ল্যাকিংস আছে। লাল বলে আগ্রহ আলটিমেটলি ক্রিকেটারদের কমই। আমরা কখনো আসলে জাতীয় দলের ক্রিকেটারদের খুব বেশি এনসিএল বিসিএল এ তাদের খুব বেশি সক্রিয় ভূমিকা দেখি না। লাল বলের ক্রিকেটটা কিন্তু কষ্টের। 50 ওভার্স ফরম্যাটে আপনি একদিনের খেলা, আপনি ব্যাটিং করবেন, ফিল্ডিং করবেন, দিন শেষ। শর্ট টার্ম শর্ট পিরিয়ড অফ টাইম। লাল বলের ক্রিকেটে কিন্তু আপনার 4 দিন, আমরা যখন ঘরোয়া ক্রিকেট খেলি 4 দিনে খেলা হয়, ফার্স্ট ক্লাসে 4 দিনের হয়। 4 দিন আপনাকে হয়তো 2 দিন ফিল্ডিং করতে হতে পারে, ব্যাটিং করতে লম্বা ব্যাটিং করতে হতে পারে। এটা কিন্তু বড় চ্যালেঞ্জ, বড় পরীক্ষা। কিন্তু এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত কিনা? অবশ্যই নেওয়া উচিত। আপনি এটা যদি না নেন, দেখুন আমরা টেস্ট ক্রিকেটে কিন্তু এখনো কিন্তু বলি না যে আমরা এখনো এস্টাবলিশমেন্টের চেষ্টা করছি, লার্নিং চেষ্টা করছি। আপনি কিন্তু টেস্ট ক্রিকেট শিখতে পারবেন না। গ্রেম স্মিথ একটা কথা বলেছিলেন আমাদেরকে যে দেখো টেস্ট ক্রিকেট এসে কেউ শেখা যায় না, টেস্ট ক্রিকেট তুমি অ্যাডাপ্ট করতে পারো, বাট শিখে আসতে হবে কিন্তু আগেই। এবং আমরা যখনই একটু নিজেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজেদেরকে মানে নিজেকে ডিস্টাবলিশ করতে যাই, আমরা প্রথম শ্রেণীর ক্রিকেটটা সুযোগ পেলে আমরা না খেলার চেষ্টা করি। আমাদের ন্যাশনাল টিমে খেলোয়াড়দের কথা বলছি, এবং এটার মধ্যে আমাদের অনেকবার যেতে হয়েছে। আমরা যখন নির্বাচক ছিলাম, যখন ফার্স্ট ক্লাস খেলা হতো তখন অনেক খেলোয়াড় অনেক কাজ পড়ে যেত, মোটিভেট করতে হতো ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার জন্য। বাট এইটা না খেলে কিন্তু আমি টেস্ট ক্রিকেট খেলা শিখতে পারবো না। টেস্ট ক্রিকেট ইজ ডিফিকাল্ট, টেস্ট ক্রিকেট ইজ হার্ড। এখানে ভালো করতে হলে ওইখানে আপনার অভ্যাসটা করে আসতে হবে। যখন আমরা জাতীয় দলে চলে আসি তখনই আমি দেখেছি একটা খেলোয়াড় রেগুলার খেলছেন ফার্স্ট ক্লাস, সবসময় খেলছেন, যখনই জাতীয় দলে আসছেন তখনই ওই জায়গাটার ফিরে যেতে চাচ্ছেন না, কিংবা মোটিভেশনটা অতটা পাচ্ছেন না। সো এই ল্যাকিংটা সবসময় ছিল, অন্তরায় ছিল। সচিন তেন্ডুলকর কিন্তু শেষের দিকে এসেও যখনই সুযোগ পেয়েছেন মুম্বাইয়ের একটা ম্যাচ খেলতে চলে যেত। ইভেন আমরা কিন্তু ভারতের ক্রিকেটও দেখলাম যে রীতিমতো ব্যান্ড ছিলেন 2 জন ক্রিকেটার, তারা ঘরোয়া লিগ খেলেন। নিয়মটা কিন্তু আমাদের আছে, আমাদেরও কিন্তু নিয়ম আছে, মানে কনস্টিটিউশন নিয়ম আছে যে আপনি যদি অ্যাভেলেবেল থাকেন আপনাকে ফার্স্ট ক্লাস খেলতে হবে ন্যাশনাল প্লেয়ারদের। কিন্তু এর মধ্যে আবার ফাঁকও আছে। আপনি যখন ন্যাশনাল টিমে খেলেন সেখানে যদি একটা আসে যে না ওয়ার্কলোড বেশি হয়ে গেছে, যে এই জিনিসটা আমরা ফেস করেছি যখন ন্যাশনাল খেলার যখন ফার্স্ট ক্লাস শুরু হয়েছে তখন বলা হচ্ছে না ওর ওয়ার্কলোড বেশি হয়ে গেছে, সো হি নিড এ ব্রেক, অথবা তার ম্যানেজমেন্টের ব্যাপার আছে, ইনজুরি ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সমস্যা হলে এই ম্যানেজমেন্টগুলি, এই ব্রেকগুলি সবসময় ফার্স্ট ক্লাস ক্রিকেটের সময় হয় আমাদের ন্যাশনাল টিম প্লেয়ারদের। সো যার জন্য আপনি যেটা বললেন একটা বড় লুপহোল, এই জায়গাটা বড় লুপহোল আছে। এটা আসলে নিয়ম দিয়ে করা ডিফিকাল্ট, কারণ নিয়মটা যেটা বললাম নিয়মটা কিন্তু আছে, এটা আসলে নিজের মধ্যে আসতে হবে। খেলার যদি রিয়েলাইজ না করে তাহলে এটা ডিফিকাল্ট। জি, সেই জায়গাটা থেকে আমি একটু, আপনি বলছিলেন যে ভাগ করেছেন যে 2000 সাল থেকে 2005-7 সাল পর্যন্ত এই জার্নিটায়, আপনি এই জার্নির একটা বড় অংশ জুড়ে আপনি নিজেও ছিলেন, আপনি ক্যাপ্টেন্সি করেছেন। আপনার একটা মোমেন্টের কথা জানতে চাই, আপনার সময়কালে একটা মেমোরেবল ঘটনার কথা জানতে চাই টেস্ট ক্রিকেটের। দেয়ার সো মেনি। প্রথম টেস্ট ম্যাচটা তো আপনি জানেন যে আমরা যখন 99 ওয়ার্ল্ড কাপের পরেই শুরু হয়েছিল টেস্ট ম্যাচটা, আমরা টেস্টার্স পেতে পারি, তখন আমরা ফার্স্ট ক্লাস খেলা শুরু করলাম। তার আগে তো লাল বল আসলে অতটা খেলতাম, লাল বলে খেলতাম, বাট 50 ওভার্স ফরম্যাট অনেক সময় লাল বলে খেলা হতো তখন। সো যখন আমরা 4 ম্যাচ শুরু করলাম, টোটাল ডিফারেন্ট আমাদের কাছে, সম্পূর্ণ নতুন একটা ব্যাপার। মানে সারাদিন ফিল্ডিং করা, তখন তো আমরা ফিল্ডিং করি 50 ওভার, তারপরে ব্যাটিং করি। তো সারাদিন ফিল্ডিং করা, ওই এনার্জিটা রাখা, মানে ওই মোমেন্টামটা, টেম্পোটা ধরে রাখা, পরের দিন আবার ব্যাটিং করতে আসা, কিংবা পরের দিন আবার ফিল্ডিং করে আবার ব্যাটিংয়ে নামা, ওই একটা পিরিয়ড অফ টাইমে ফিল্ডিং করে যা ব্যাটিংয়ে নামাটা, এগুলি তো সম্পূর্ণ নতুন কিছু ছিল এবং ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। বাট যখন টেস্টার্সে পেলাম তখন তো আমরা ডেফিনেটলি সুপার এক্সাইটেড যে টেস্ট খেলার সুযোগ পাচ্ছি। বিকজ আমরা যখন খেলা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা কোনোদিন ভাবিনি
আমি বাকিদের কথা জানি না, বাট আমি আমার কথা বলতে পারি, আই নেভার থট অ্যাবাউট যে বাংলাদেশ একসময় টেস্ট খেলবে। মানে আমরা শুরু হয়েছি যে মাথায় চিন্তা করে আমরা 50 ওভার ফরম্যাট খেলবো, প্রিমিয়ার লিগে একটা বড় দলে খেলবো, একটু নাম হবে, ন্যাশনাল টিমে যদি সুযোগ পাই খুব ভালো। ন্যাশনাল টিমে খেলে তো আমাদের খেলাটা তখন ছিল বছরে একবার, দুবার, তিনবার। বা টেস্ট ক্রিকেটার হবো, টেস্ট ক্রিকেটের গল্প শুনতাম, যে ক্রিকেটার টেস্ট ক্রিকেটের গল্প শুনতাম। টেস্ট ক্রিকেট খুব হার্ড, কঠিন একটা জায়গা, অনেক পরীক্ষা দিতে হয়, একটা অভিজাত্যের ব্যাপার। এবং আমার মনে আছে আমি একটা ট্যুরে গিয়েছিলাম, মানে একটা প্রাদেশিক ট্যুরে পাকিস্তানে, তখন একজন খেলোয়াড়ের বাসায় গিয়েছি, ওর বাসার সামনে নেম প্লেটে বড় করে নাম লেখা, নিচে লেখা টেস্ট ক্রিকেটার, স্ট্যাটাস টেস্ট ক্রিকেটার। সো তখন মানে কল্পনা করিনি, বাট এটা লাগছে টেস্ট ক্রিকেটার। তো যখন আমরা টেস্টের সুযোগ পেলাম, মানে টেস্ট খেলা বাংলাদেশ পেলো, তখন মনে হলো যে না, আমি খেলার শেষে যদি খেলার সুযোগ পাই টেস্ট, অ্যাটলিস্ট আমি টেস্ট ক্রিকেটার, এই স্ট্যাটাসটা আমার হবে। তো আমরা সবাই সুপার এক্সাইটেড ছিলাম, সবাই খুব ছিলাম। ডেফিনেটলি খেলার সুযোগ পাওয়াটা অনেক বড় ব্যাপার ছিল। বাট ওই বাংলাদেশ ক্রিকেট 2000 সাল থেকে আর 2000 সালের আগ থেকে টোটালি ডিফারেন্ট, সম্পূর্ণ সিনারিটা চেঞ্জ হয়ে গিয়েছিল 2000 সালের পর থেকে। জি, অনেকেই বলে থাকেন, এই প্রশ্নটা আসলে সব সময় উঠেছে, এখনো উঠে, যে একটু আর্লি ছিল বাংলাদেশের জন্য টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিটা। আপনার কাছে কি মনে হয়? না, আমার কাছে সেটা মনে হয় না। বিকজ যদি যেটা বললাম যে টেস্ট ক্রিকেট আর নন টেস্ট প্লেইং ক্রিকেট, তখন তো এত খেলা হতো না আমাদের, ডিফারেন্সটা অনেক বড়। এবং টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে কিন্তু আমাদের বাকি সবগুলি ঠিক হয়েছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ফার্স্ট ক্লাস খেলা, আমাদের ক্রিকেট সব কিছু চেঞ্জ হয়েছে। এবং আমরা ধীরে ধীরে, আমরা যদি 2000 সালে না খেলতাম, আমি বাইরে যতই খেলি ওইটার সাথে ওই স্ট্যান্ডার্ড মেট মানে এক করা সম্ভব ছিল না। আমরা পরে পেতে পারতাম, বাট আমাদের ওই সময়টা খুব দরকার ছিল। আর দেখুন, ক্রিকেট তো বাকি যত দেশ খেলে অ্যাসোসিয়েট মেম্বার, তার মধ্যে বাংলাদেশ প্রবলি অনলি কান্ট্রি যেখানে সবাই ক্রিকেট খেলতে চায়। ক্রিকেটের ফলোয়ার অনেক বেশি ছিল, সবাই খেলা দেখে, খেলা পছন্দ করে, স্পোর্টসটা ভালোবাসে, সেই ভাইবটা ছিল। সো আমার মনে হয় না যে পরে দিলে খুব ভালো হতো, বরং সঠিক সময় পেয়েছে, বাংলাদেশ শুরু করেছে। শুরুতেই স্ট্রাগল করে খুব স্বাভাবিক, কারণ বাকি দেশগুলোতে 100+ টেস্ট ম্যাচ খেলে ফেলেছে, আমরা তো নতুন শুরু করেছি। তো ওটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। আমরা যদি 5 বছর পরে শুরু করতাম, হয়তো আমাদের এই পরীক্ষার মধ্যে যেতে হতো। কারণ আমি এখন যে ক্রিকেট স্ট্রাগলটা আরো বেশি হতো। আর আমরা এখন যে ক্রিকেটের কথা বলছি, সেটা শুরু হয়েছে কিন্তু 2014-15 পর থেকে, অ্যাসোসিয়েট মেম্বারদের এতগুলি খেলা, এটা কিন্তু একটু পরে শুরু হয়েছে। সো আমাদের ওইটা হতো না। এবং যখন সুযোগ পেলাম, তখন জাস্ট কোয়াইট নর্মাল যে আমরা এরকম খারাপ, বাট আস্তে আস্তে কিন্তু শিখেছি। আমার মনে হয় যে আমাদের যেটা আমরা পারিনি, যেটা আরো ভালো করে পারা উচিত ছিল, ওই 2010 সালের পরের যে টাইমটা, ওই 15 বছর আমাদের। আমরা অবশ্যই সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শক নাম পরিচয় জেনে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই, একটা বলবো, আমার নাম কি ঢাকা থেকে। জি, সুমন ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি প্রশ্নটা এরকম যে গত 25 বছরের কথা আসছে টেস্টে। আমার প্রশ্নটা হলো, বিগত 25 বছর পর্যন্ত, এই পর্যন্ত আমাদের 25 বছরের আগে টেস্ট, এখনকার যে আমরা টেস্ট খেলছি, এটাকে আপনি কিভাবে কম্পেয়ার করবেন? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আমি আপনার ব্যক্তিগত প্রশ্ন করি আপনাকে, যেহেতু আপনি বাংলাদেশ ক্রিকেটে মোটামুটি অনেকদিন ধরে আপনি আছেন, আপনি হোম যে ডোমেস্টিক খেলার পর আপনি বাংলাদেশের ক্রিকেটে এখনো আছেন, জড়িয়ে আছেন, সবকিছু আছেন। এটা আমাদের দেশে যে ডিবেটটা করছে, এটার থেকে যেহেতু নতুন কেউ আসছেন, এবার আমিনুল ইসলাম বুলবুল ভাই আসছেন, এটা আপনার সাথে সহমত করে বলছি যে আমাদের দেশে ঘরোয়া লিগের যে ব্যাপারটা, এটা যতটুকু ফোকাস থাকে না, ক্রিকেটটা খুব বেশি ফোকাস হয়েছে। তো ঘরোয়া লিগের যদি ফোকাসটা না হয়, তাহলে আমাদের দেশের ক্রিকেটে কিভাবে উঠে আসবে? জি দর্শক, প্রথম প্রশ্নটা হচ্ছে, তিনি কম্পেয়ার করতে চেয়েছেন যে একেবারে প্রথমে আপনারা যে টেস্টটা খেলেছেন, এখনকার টেস্টের মধ্যে বাংলাদেশের পার্থক্যটা কি, এবং পাশাপাশি আরেকটা কথা বলেছেন উনি যে ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব কম দিচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে মনে হয় আলোচনা করেছি এক দফা। তারপর এই প্রশ্নটির অ্যান্সার অবশ্যই আমরা নিব। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল প্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, কিছুক্ষণের মধ্যে ফিরছি। চলা নিয়ে আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সুমন ভাই, একটা প্রশ্ন ছিল দর্শক, ইনফ্যাক্ট দুইটা প্রশ্ন ছিল, একটার উত্তর আমরা আগেই দিয়ে দিয়েছি। আরেকটা প্রশ্ন যেটা ছিল যে সেই পার্থক্যটা উনি কম্পেয়ার করেছেন যে একেবারে 2000 সালে আপনারা যখন টেস্ট খেলেছেন আর এখনকার টেস্ট খেলা, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে পার্থক্যটা কি? না, পার্থক্য তো অনেক, মানে কম্পেয়ার করা উচিত না। কারণ আমরা যখন 2000 সালে প্রথম খেলেছি, তখন তো আমরা প্রিপেয়ার্ড না টেস্ট ম্যাচের জন্য, বাট আমরা খেলেছি এবং সেটাই আমাদের
প্রিপারেশনে তার সুযোগ করে দিয়েছে। বাট এখন তো বাংলাদেশ প্রচুর খেলা খেলে। আমরা যখন টিল 2005 সম্ভবত 5-6 পর্যন্ত কিন্তু আমাদের নিজস্ব কোনো গ্রাউন্ড ছিল না। নিজস্ব গ্রাউন্ড বলে আমরা ঢাকা স্টেডিয়ামে খেলতাম, প্র্যাকটিস করতাম, ভাগাভাগি করতে হতো ফুটবলের সাথে। তারপর তো মিরপুর আসার পরে আমাদের নিজস্ব সব কিছু তৈরি হলো, আলাদা প্র্যাকটিসের ভেন্যু তৈরি হলো। আমাদের জিমের সুযোগ সুবিধা ছিল না, আমরা অনেক জায়গায় প্র্যাকটিস করতে ঘুরে বেড়াতাম। যখন 2000 সালের তখন তো স্পোর্টস সম্বন্ধে আমাদের ধারণা নেই যে জিমটা করা, ফিটনেসটা কতভাবে আরও বাড়ানো যায়, ফিটনেসটা কীভাবে করা যায়, তখন তো আমাদের কিছুই ছিল না। বাট এখন তো ভেরি ওয়েল প্রিপেয়ার্ড খেলোয়াড়রা, সুযোগ সুবিধা অনেক বেড়েছে, ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড অনেক বেড়েছে। এখন একজন খেলোয়াড় ক্রিকেট খেলে নিজেকে পেশা হিসাবে নিতে পারে, পুরোপুরি পেশা হিসাবে নিতে পারে। এবং সবচেয়ে ভালো যে এখন সুযোগ সুবিধা, ট্রেনিং ফ্যাসিলিটি অনেক বেড়েছে। সো কম্পেয়ার তো হয় না, বাট কম্পেয়ার যদি পারফরমেন্সের কথা বলেন, এই হিসাবে আমরা এখন যেরকম সুযোগ সুবিধা পাচ্ছি তাতে আমাদের পারফরমেন্সে আরও ভালো, অলমোস্ট কাছাকাছি লেভেলেরই। যাই হোক, আপনি বলছিলেন যে 2010 সালে এক ধরনের ক্রিকেট একটা বিপ্লব ঘটে গেছে বাংলাদেশের। একটা বাঞ্চ অফ ক্রিকেটার যারা খুব ভালো খেলছিলেন এবং যাদের একটা বৈশ্বিক পরিচিতিও ছিল। এই সময় এসে আমরা যদি লক্ষ্য করি, আপনি যাদের কথা ইন্ডিকেট করছেন, শুধু মুশফিকুর রহিম বাদে আসলে ওই দলের কেউ নেই। এক ধরনের আরেকটা ট্রানজিশনাল পিরিয়ড বাংলাদেশ পার করছে। সেই জায়গাটা থেকে আপনার কাছে মনে হয় কিনা যে তাদের সেই ব্যাটনটা বাংলাদেশের যারা বর্তমানে ক্রিকেটার আছেন তারা আসলে সেই ব্যাটনটা নিতে পেরেছেন? আমার মনে হয় যে যদি স্কিল লেভেলের কথা বলেন, একটা পার্থক্য, ছোট পার্থক্য ডেফিনেটলি আছে। দিস গাইজ আর ভেরি স্কিলফুল, আমরা যাদের নিয়ে আলাপ করছি আমাদের সিনিয়র প্লেয়াররা। আর একটা বড় পার্থক্য মানসিকতায়। আমাদের যখন মুশফিক রহিম এসছেন, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ যারা এসছেন, তামিম ইকবাল, ওরা ওয়ার্ল্ডের বেস্ট হতে চেয়েছেন। ওরা নিজেদেরকে সেখানে দেখতে চেয়েছেন। তারা চেয়েছেন যে অন্য দেশের খেলোয়াড়দের সমান তালে জেগেতে। বাট আই এম নট টু শিওর এখনকার ছেলেরা ওরকম চিন্তা করছে কিনা, যে তারা নিজেদেরকে ওইখানে দেখতে পাচ্ছে। আমার কাছে এখন মনে হয় মাঝে মাঝে দে আর কোয়াইট হ্যাপি উইথ দেয়ার পারফরমেন্স। মানে ওই যে আর্টসটা, যে স্বপ্নটা, যে না আমি সাকিব আল হাসান নাম্বার 1 অলরাউন্ডার, সেই কিকটা, সেটা আমার কাছে একটু মিসিং মনে হয়। এবং সেটা অনেক বড় ব্যাপার হবে যদি তারা যে জুতো পায়ে গলিয়েছেন, জুতোটা কিন্তু অনেক বড়, ইটস নট ইজি। মানে আমাদের সিনিয়র প্লেয়ারদের এটা কিন্তু অনেক পরীক্ষা, অনেক বড়। বাট ওরা যখন শুরুতে যেই স্বপ্নটা ছিল ওদের মধ্যে, ওরা যেই পরিশ্রমটা করেছে, এখনকার ছেলের মধ্যে ওই স্বপ্নটা আমি খুব একটু কম দেখি। বিকজ আমার কাছে মনে হয় অল্পতে খুশি যাওয়ার একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা এখন মানে এইখান থেকে এটা কাটিয়ে ওঠার উপায়টা কি? কারণ মানে ইন্সপিরেশনের জায়গাটা কিংবা মোটিভেশনের জায়গাটা কিভাবে, মানে এটা তো সিনিয়র ক্রিকেটারদের ঘাড়েও বর্তায় যে আসলে আপনি যেটা বললেন যে সেই জুতাটা যখন আরেকজন পায়ে দেবেন, সেটা এই গ্যাপটা কেন তৈরি হয়েছে এবং সেটাতে উত্তরণের উপায়টা কি? একটা অনেক বড় ব্যাপার ইন্ডিভিজুয়ালের উপরে। আমি অ্যাজ এ পার্সন আমি কি চাচ্ছি, আমার স্বপ্নটা কি, আমার 10 রান করে খুশি না আমাকে আমি 20 রান করে খুশি, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, টোটাল ডিপেন্ড অন ইন্ডিভিজুয়াল। আর দ্য সেম টাইম আমার মনে হয় যে আমাদের সিনিয়র প্লেয়ার ছিলেন, তারা এখন যেহেতু তারা বাইরে আছেন, তারা এখন এই মোটিভেশন করাটা কিংবা তারা কীভাবে চিন্তা করেছেন সেই জিনিসটা যদি তারা ছড়িয়ে দিতে পারেন, সেটা একটা অনেক বড় ব্যাপার হবে। কারণ আমাদের সামনে তো কোনো এক্সাম্পল ছিল না। সে আমরা বড় হয়েছি আমি ইসলাম বুলবুল, আকরাম খানের, মানে আমরা যখন শুরু করেছি তারা তখন সুপারস্টার, তাদেরকে দেখে আমরা ফলো করেছি। বাট ইন্টারন্যাশনাল তখন তারা খেলতেন না। বাট এখন আমাদের যেই জন্য আমাদের চিন্তা ভাবনা কিন্তু ডোমেস্টিক লেভেল পর্যন্ত ছিল যখন আমরা শুরু করেছি। বাট এখন যারা ক্রিকেট শুরু করেছেন তারা শুরু করছেন ইন্টারন্যাশনাল খেলার স্বপ্নে, তাদের স্ট্যান্ডার্ডের থিঙ্কিংটা ওই লেভেলে। তো তাদের কী করবে না করবে সেইটা যদি একটু আমাদের সিনিয়র প্লেয়ার একটু তারা যদি এই করেন, সেটা খুব ভালো হবে। বাট আমার কাছে মনে হয় অল ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল। কারণ এখন আপনার একটা খুব ভালো যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক বেনিফিট হচ্ছেন সব দিক দিয়ে, বাট দ্য সেম টাইম ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ওইটাতেই সুস্থ মানে সন্তুষ্ট হয়ে যাচ্ছেন কিনা। ইটস অল ডিপেন্ড অন ইন্ডিভিজুয়াল। সেই হাঙ্গারটা আসলে খুব থাকাটা বেশি প্রয়োজন। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আমরা বলেছিলাম যে অন্তত কলম্বো টেস্ট নিয়ে কিছুটা হলেও কথা বলতে চাই। ছোট্ট করে জানতে চাই যে কলম্বো টেস্টে বাংলাদেশের আপনার কাছে কি হতে পারে? কলম্বো এসএসসিতে কিন্তু সকালে বলটা একটু মুভ করে প্রথম আওয়ারে, সেটা যদি আমরা একটি উইকেট নিয়ে দিতে পারতাম খুব ভালো। আমি জানি না, আমি লাস্ট যখন দেখলাম তখন 2 উইকেট পড়েছিল। সো ফার্স্ট সেশনে 2 উইকেট পড়া খুব একটা ভালো ব্যাপার নয়। যদি আমরা একটা উইকেট, যদি কোনো উইকেট না হারাতে পারতাম খুব ভালো হতো। একটা উইকেট পরে তাও হয়তো নিতে পারতাম, বাট 2টা উইকেট খুব ভালো নয়। বাট আশা করছি যে এখান থেকে আমরা অবশ্যই, যেহেতু ঠিক তার আগের গল টেস্টে আমরা লক্ষ্য করেছি যে 45 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পরও একটা ভালো অবস্থায় বাংলাদেশ যেতে পেরেছিল। আমাদের সেই প্রত্যাশা থাকবে। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ডার গ্যালারি। ভালো থাকবে।